আসসালামু আলাইকুম। নির্বাচন সংস্কার নিয়ে একটি প্রোগ্রামে সলিমুল্লাহ স্যার খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। আ নির্বাচনে কি ধরনের সংস্কার হওয়া উচিত? আসুন আমরা ভিডিওটা দেখে নেই। আসুন আমরা সৎভাবে বলি, রাজনৈতিক দলগুলো তাদের পয়সা কড়ি কোথা থেকে পায়, তাদেরকে কারা দান করে, কোন কন্ট্রাক্টর দান করে, বিদেশি কত দান করে, দেশি কত দান করে, তার তালিকা প্রকাশ করা হোক। নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথা বলে শেষ করব। ভবিষ্যতের যে কোনো নির্বাচনে আমরা তিনটি সংস্কার বাধ্যতামূলক মনে করি। একটা হচ্ছে ভোটারের সংস্কার। এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয়, এটা আমরা শুনেছি গত 2006 সনের আগে থেকেই। তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচন হয় না, রাত্রে ভোট দিয়েছে। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না, যার ভোট সে কেন দিতে পারবে না। এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে, যদি আমরা প্রত্যেক মানুষকেই, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না, আমি সকলকে 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে। তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন, তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না। কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, এটা যদি বলতে পারে, তাহলে তো সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না। ভোটারের ক্ষেত্রে আসেন, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের সংবিধানে সব কথা আছে, শ্রেণী কথাটা শুধু নাই। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে ভোটার তালিকা তৈরি করতে হবে, আলাদা করা যাবে না। ওখানে কিন্তু যে শব্দটি অনুপস্থিত সেটা হচ্ছে শ্রেণী। তো দেশে তো শ্রেণী বিভেদ আছেই, এই জন্য বলে নির্বাচনে দাঁড়াতে পারবে কে? আপনাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করলে নমিনেশন পাওয়া যায় না, এটা সকলের জানা কথা। এটার অবসান হবে কিভাবে? বিপুল পরিমাণ অর্থ খরচ না করলে নির্বাচনে প্রচারণা চালানো যায় না। কারণ এই সংস্কার কেন আমরা একমত হতে পারবো না যে নির্বাচন করার সময় আলাদা কোনো প্রচারপত্রের দরকার হবে না, নির্বাচন কমিশনই সমস্ত প্রচার করবে। সবার নামের আদ্যাক্ষর অনুসারে, বয়স অনুসারে প্রচার করবে। রেডিও টেলিভিশনে তাদেরকে ভাষণ দেওয়ার জন্য সমান সুযোগ দেওয়া হবে, দল অনুসারে অথবা প্রার্থী অনুসারে। আর এখন যে সমস্ত বলা হচ্ছে ইংরেজিতে, এগুলি বলে রেড হেরিং। আসল সমস্যা থেকে দৃষ্টি সারাবার জন্য অন্য সমস্যা নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মেম্বার সংখ্যা 300 জায়গায় 400 করলে কি এমন পরিবর্তন হবে? নারী মেম্বারের সংখ্যা এখন 50 আছে, সেটা 100 করার প্রস্তাব শোনা যাচ্ছে। 100 না 400 করলে কি পরিবর্তন হবে যদি ভোটার ব্যবস্থায় পরিবর্তন না আসে? আপনার তো যেই লাউ সেই কদুই থাকবে। আচ্ছা, এক কক্ষের জায়গায় 2 কক্ষ, এটা আমাদের একটা বড় সমস্যা নয়, এটা একটা সমস্যা বটে। আচ্ছা, আমি এমনও শুনতে পাচ্ছি যে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে। সমানুপাতিক ভোট কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি সবার সামনে প্রশ্ন তুলছি, তাতে পরিবর্তনটা কি হবে? আমরা একটা জিনিসের কথা কেউ স্বীকার করছি না, দেশের নানা শ্রেণীর মধ্যে যে বৈষম্য আছে, সেটা কখনোই আমরা স্বীকার্য অথবা করণীয় একটা কর্তব্য হিসেবে মনে করছি না। বরঞ্চ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য আছে, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশের নানা অঞ্চলের মধ্যে বৈষম্য বিরাজমান কিনা। আমরা তো সব ক্ষেত্রে আমেরিকানদেরকে অনুকরণ করি, এই ক্ষেত্রে অনুকরণ করতে অসুবিধা কি? আমেরিকাতেও তো দ্বিকক্ষ আছে, ভারতেও তো দ্বিকক্ষ আছে, পাকিস্তানেও তো দ্বিকক্ষ আছে। কাজে দ্বিকক্ষের বিরুদ্ধে কিছু আমি বলছি না। তাহলে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে? সেটা কেন সমানুপাতিকভাবে নির্বাচিত হতে হবে? কথায় বললাম, তাহলে নিচেরটা সমানুপাতিক হবে না কেন? দুই ক্ষেত্রে দুই আদর্শ কেন? যদি দুটো নির্বাচিত হয়, একটা পদ্ধতি হতে পারে। বাংলাদেশের নিম্ন কক্ষ যদি 300 আসন হয়, 300কে বাড়িয়ে আপনি 600 করেন, এটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নাই। এটা জনগণের সম্মতি অনুসারে আমরা ছাড় দিতে, গ্রহণ করতে প্রস্তুত আছি। উচ্চ কক্ষটা কেন এলাকা ভিত্তিক হবে না? এখন ধরেন ঢাকা শহরের মেট্রোপলিটন এলাকায় 15টি সংসদীয় আসন, কারণ এখানে জনগণের ঘনত্ব বেশি, মানুষের সংখ্যা অনুসারে হয়। আমেরিকায় যেমন ক্যালিফোর্নিয়া মানুষ বেশি, নিউ ইয়র্কে মানুষ বেশি, অনেক ভারতে ইউপিতে মানুষ বেশি। কিন্তু যদি আমরা প্রত্যেক জেলায় বাংলাদেশে 2টো করে আসন করি, তাহলে উচ্চকক্ষে 128টি আসন হবে। আপনি যদি 3টে করে করেন, 3 গুণ হবে। তাহলে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো অবহেলিত, অথবা পঞ্চগড়ের মতো জেলাগুলো অবহেলিত, সেগুলিও তাদের সমান প্রতিনিধিত্ব পাবে। এই কথা তো আমরা ভাবতে পারি, আঞ্চলিক প্রতিনিধিত্বকে সমতার ভিত্তিতে নিয়ে আসার জন্য। তখন ঢাকা জেলাতে 2জনই হবে উচ্চকক্ষে, এখানে তা 15-16 জন পাবে না। তাহলে এটা একটা হবে। তারপরেও আমি মনে করি আমাদের আরো মৌলিক সংস্কার নির্বাচনের ক্ষেত্রে দরকার। পৃথিবীর সব দেশেই একসময় ভোটাধিকার অনেক উপরের দিকে ছিল। রাষ্ট্রপতি হলে বাংলাদেশেও 35 বছর বয়স হইতে হবে, সংসদ সদস্য হলে 25 হইতে হবে। ভোট দিতে পারতাম আগে আমরা 21 বছর হলে, আমরা এটা 18তে নামিয়েছি। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য যা শুনলাম ইউটিউবে, আমি তো এখানে ছিলাম না, মনে হয় 17 বছর পছন্দ করেন। আমি তো মনে করি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাইটারদের যখন এদেশে পাঠাতো, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, এদেরকে পাঠাতো 16 বছর বয়সে। কাজে আপনারও কমাইতে পারেন, সেটা বড় ব্যাপার নয়।
তবে জগতে সব জগতের নিয়ম হচ্ছে আমাদের দেশে বিয়ের বয়স ঠিক করা হয়েছে কি ছেলেদের 21, মেয়েদের 18। তো আপনি যদি এটা 17 করতে পারেন তরুণদের হাততালি পাওয়া যাবে, কিন্তু অবশ্যই ভোটারের সংখ্যা বাড়বে, আমি সেটার বিরোধিতা করব না। আমি দরকার হলে 16 করার পক্ষপাতী হব, কিন্তু বিনা ভোটে উচ্চকক্ষ নির্বাচন করা যাবে না। ধন্যবাদ।